আজ আমায় পুরোপুরি ভোগ করে ছাড়বে, আর আসছে না এখন। কোনো ডাবেই আর জল নেই। তবু ও অবুঝের মতো চষে যাচ্ছে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে ভিডিও দেখে যারা যারা হাত খেতে চাও তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখে নিবেন। পুরো ভিডিওটা না দেখলে মজা পাবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার কলিজার বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আদর্শ স্কুল সুদন একটি স্কুলের নাম। ভারতের কোনো এক গভীর জঙ্গলে তার অবস্থান। কারণ এটা গান্ধর্বপন্থী স্কুল। এখানে রেষারেষি ভেদাভেদ সহজেই ছুকে যায়। ছাত্রছাত্রীরা, শিক্ষকগণ, কর্মচারী এবং যে গ্রামে স্কুলটি অবস্থিত তারা এসব সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে পান। এরা সংস্কারের চেয়ে মেথডে বেশি বিশ্বাস করেন। তাই তারা বছরের পর বছর ভারতবর্ষেই সম্পূর্ণ অগোচরের সাফল্যের সাথে টিকে আছেন। এমনকি তারা বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রসর। তাদের সামাজিক সমস্যা সমাধানের একটি সহজ উপায় হল লাগিয়ে দেওয়া। এটা পৃথিবীর বেশিরভাগ সংস্কৃতিতেই একটা বড় উপায়। যেমন বিয়ের মাধ্যমে মানব সমাজে রাজ্য বিস্তার হয়, কিন্তু ট্যাবুর মাধ্যমে এগুলোর চেহারা পাল্টে দেয়া হয়। যাই হোক, লাগারাগি এস মাঝে ট্যাবুহীন। হিংসা বা লিপ্সা সংক্রান্ত মানুষের সবচেয়ে ভয়ানক দ্বন্দ্বগুলো এখানে সহজে সমাধান হয়। তার কারণ এরা সাংস্কৃতিকভাবে ম্যাচিউরড। ক্রোধও এখানে আঘাতের অস্ত্র নয়। তাই এরা নিজের ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আচরণ করে। এই সামাজিক শান্তির কারণে এরা এতটাই অগ্রসর যে কোনো খারাপ রোগবালাই এদের হয় না বললেই চলে। মানসিক সংযোগ দিয়ে এরা রোগবালাই থেকে গর্ভধারণ পর্যন্ত সবই সামলাতে পারে। এর হাতে খড়ি হয় সুদন স্কুলের মতো স্কুলগুলোতে। এখানে প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্যাম্পাস খুবই খোলামেলা ও ফ্রি। ঘন সবুজ জঙ্গলের ভেতরে এর ক্যাম্পাস। এই ক্যাম্পাসে কোনো ড্রেস কোড নেই যে কেউ যা কিছু পড়তে পারে। এখানে নেই কোনো নারী পুরুষ ভেদাভেদ। নেই মতো প্রকাশের বিধিনিষেধ। এখানে কেউ কারো গোলাম না। শিক্ষক শিক্ষিকারা ও চাইলেই উদাম হয়ে বা যে কোনো কিছু পড়ে ক্লাস নিতে পারেন। ক্লাসে প্রয়োজন মতো গাদন করার জন্য ছুটি দেওয়া হয়। যখন সবাই ক্লাসে থাকে এবং যে যার মতো লাগিয়ে উত্তেজনা মিটিয়ে নেয়। শিক্ষক শিক্ষিকারাও যোগ দেন। আমি এখানেই পড়ি। আমারই কয়েকদিনের গল্প বলছি। আজ খুবই মিলই লাগছে, তাই ক্লাসে এসেছি বুকে ডাসা দুটো ডাব গুজিয়ে। অনেক সময় গর্ত বানিয়েও আসি, কিন্তু আজ কুটকুটানি উঠেছে গর্তের। তাই আমার ইচ্ছে দিন শেষে যেন গর্তের ফুটোয় বরফ দিতে হয়। তাই বেড়া আর ছোট পেন পরে স্কুলে গেলাম। সাথে 8 ইঞ্চি হাই হিল পরে নিলাম। আমি এমনিতে সুন্দরী। সুডোল পিছন মাঠের দাবনা দুটো তাই হাতের মুঠোয় আটানো যায়, কিন্তু খুবই বাবলি। আর আমি লাগারাগি খেলা নয় ওস্তাদ। তাই 24 সাইজ আর 4 ফুট 1 হাইটে, কমর ছোঁয়া কোকড়া লম্বা চুলে আর দুপায়ের মাঝে 8 ইঞ্চি জুতো। আমায় দেখে খাঁচায় বন্দি থাকা নরম ছোট হয়ে থাকা কোলাও কারো মাথা না ঘুরিয়ে যায় না। আজ আমি গর্তের জল বের করতে চাই, তাই আজ নিজেকে লোভনীয় বস্তু হিসেবে সেজেছি। স্কুলে পৌঁছলাম একটু আগেই। ক্যাম্পাসের আনাচে কানাচে লনে সর্বত্র কাল রাতের পার্টির রেশ। উদাম নারী ঘুমিয়ে আছে বা অন্য কিছু করছে সর্বত্রে। কারো বা গাদন এখনও শেষ হয়নি। সকালের পরিষ্কার কর্মীরা অনেকেই যোগ দিচ্ছে গাদনে। এক জায়গায় দেখলাম বিদেশি পরিষ্কার কর্মীদের 8-9 জনের একটা জটলা। আমি কেবল কাঁধে ব্যাগ আরে পায়ে হিল পরে ওদের পাশ দিয়ে যেতেই ওরা হুড়মুড় করে উঠল। খিস্তির হুল্লোড় উঠল, সেই জিনিসরে দেখো। আয় দেখ কত বড় পেঁপে। আমি ওদের দিকে ঘুরে একটা ফ্লাইং কিস দিয়ে বললাম থ্যাঙ্কস বয়েস। ওরা এগিয়ে এলো, আর আমি ওদের দিকে পিছন মাঠ দুলিয়ে ঘুরিয়ে দিলাম। ওরা এগিয়ে এসে আমার শরীর ছুঁতে শুরু করল। একজন পিছন মাঠে মুখ গুজে দিয়ে কামড় দিল আবেগে। আমার পেঁপে দুটো টিপছে অন্তত 6টি হাত। দুহাতে দলাই মলাই করছি দুটো ললিপপ। মুখ গলা পেঁপে পিছন মাঠ চকচক করতে শুরু করল। আমি গরম হচ্ছি, এমন সময় চোখ পড়ল সামনে। 7 ফুট 2 ইঞ্চি লম্বা দানব। এই 7 স্কালে ওর কামান দিয়ে দিন শুরু করতে পারো ভেবেই চূড়ান্ত গরম হয়ে উঠলাম। শীষ দিয়ে হাত বাড়িয়ে দিলাম ওর দিকে। ও এগিয়ে আসতেই বাকিরা একটু পিছিয়ে গেল। আমি বললাম সরি বয়েজ, আই নিড এ গুড ব্রেকফাস্ট বাট আই প্রমিস টু কাম ব্যাক টু ইউ। বলে আমি তার দিকে ফিরলাম। এগিয়ে গিয়ে ওর গলা জড়িয়ে ধরলাম। ও ওর দাড়ি গোফে ঢাকা মুখ আমার মুখে চেপে আমার মুখের ভিতরটা জিহবা চষতে লাগল। আর ওদিকে আমার পেঁপে দুটো দাবনাটা ওর বিশাল হাতের থাবায় পুড়ে নিল। টান লেগে আমার পিছন মাঠের সুড়ঙ্গটা একটু ফাঁক হয়ে গেল। আর ওর গরিলার মতো মোটা লোমশ আঙ্গুল পুড়ে দিল আমার
পিছন মাঠে একেবারে আঙ্গুলের গোড়া পর্যন্ত আবেশে আমার হাঁটু দুর্বল হয়ে উঠল। আর আমার দানবটা আঙ্গুলটায় ভর দিয়েই আমায় তুলে ফেলল এক কাঁধে। আরামে আমার যেন জান যায়। দুষ্টু কোথাকার, ও আমাকে কাঁধে ফেলে পিছন মাঠে আঙ্গুল ঢোকাতে লাগল। এরপর রওনা দিলাম ওর অফিসে। পথে দেখা হয়ে গেল ওর কিছু স্টুডেন্টের সাথে। ওরা রাতভর পার্টি করে ফ্রেশ হতে যাচ্ছে ক্লাসের জন্য। সবার শরীর ঘাম, থুতু, ক্রিম এসবে মাখামাখি। মেয়েগুলোর গর্ত ও পিছন মাঠ দুটোতেই জলের বন্যা। চুল চকচকে আঠালো, মেকআপ ভচকানো। ছেলেগুলোর দেহ তাই। সকালের নতুন রোদ ওদের উপর পড়ছে। কি যে সুন্দর লাগছে ওদের। আমার দানবটার আমন্ত্রণে সবাই আমার পিছন মাঠ ধরে দেখতে লাগল। দানব একের পর এক ঢুকতে লাগল বিভিন্ন সাইজের আঙ্গুল। বুঝলাম দানব আমায় প্রস্তুত করে নিচ্ছে। আমার তো সিরসিরানি উঠে গেছে। কিছুক্ষণ পর আবার পরিচিত স্বস্তি, ওর আঙ্গুল আবার ভরে দিয়েছে আমার পিছন মাঠে। ও চলতে শুরু করেছে। প্লিজ আর কারো সাথে দেখা না হোক। দানব আমায় নেয়ার আগে আমার শরীর যতটা ফ্রেশ থাকে ততই ভালো। আমি এখন যথাযথ গরম। এ সময় দানবের সব অত্যাচার সহ্য করতে পারব। আমার সাথে কথা বলতে বলতেই যাচ্ছে দানব। গত ৩০ দিন ও ডাব টিপেছিল। একবারের জন্য জল ফেলেনি। ও এই কথা। তাই আমায় হরিণীর মতো সবার কাছে দেখিয়ে বেড়াচ্ছ। পুলকিত হলাম এই ভেবে যে আমার সাথে একটু পর কি হতে চলছে। কোনো মানুষ হলে বেঁচে থাকত না। তবে আমি বলে রেখেছি প্রথম কোর্স ব্রেকফাস্ট আমি করব। ওর প্রথম মালাই দিয়ে। ৩০ দিনের পাকা কলার স্বাদই আলাদা। রুমে ঢুকেই আমাকে ছুঁড়ে ফেল সোফায়। আমি অবাধ্য মেয়ের মতো হাঁচড়ে পাঁচড়ে উঠে ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ও এখন একটা হিংস্র প্রাণী। তাই এটা সেফ গার্ডন নয়। আমরা যা করব তা রীতিমতো যুদ্ধ। ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে কামড়াতে লাগলাম। ও আমার গলা চেপে ধরে আমাকে ছাড়িয়ে ঝুলিয়ে রাখল কিছুক্ষণ। দম বন্ধ হয়ে এল প্রায়, কিন্তু মনে হচ্ছে আরামেই মরে যাব। ততক্ষণে ওর শার্ট খুলে উদম। আমাকে ছেড়ে দিতে গর্জন করে আবার ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ও আমাকে পুরোপুরি পরাজিত করতে পারলেই মাত্র আমি নিজেকে সঁপে দেব ওর কাছে। এবার আমার লম্বা চুলের মুঠি ধরে সরিয়ে রাখল আমাকে নিজের কাছ থেকে। আমি চেষ্টা করছি, কিন্তু ওকে আঘাত করতে পারছি না। অসহায় লাগছে ক্রমশ। আর ক্রমশ নিজেকে ওর কাছে সঁপে দিতে প্রস্তুত হচ্ছি। মাঝে ও খুলে ফেল প্যান্ট। এখন কেবল ছোট প্যান্ট পরা। ওর ললিপপটা ছোট প্যান্টার ভেতরে ফুসছে। আমার লজ্জা, ভয়, সংকোচ, প্রতিরোধ সব অর্ধেক ভেসে গেল এই ভেবে যে ঠাটালে ওটা না জানি কেমন দেখাবে। সে গর্জন করে উঠল, ইউ আর মাই ব্রেকফাস্ট অ্যান্ড আই ওয়ান্ট এ ফুল কোর্স বলে জোর করে আমার নাকে কতগুলো গুঁড়ো ঢেলে দিলে। বুঝলাম ওটা কিসের গুঁড়ো। এটা খেলে বুকে ততক্ষণাৎ ডাব থেকে বের হয়ে আসে জল। আমাকে ক্লান্ত হবার সময় না দিয়ে আমায় সোফায় শুয়ে দিলে দুহাত চেপে। আর ওর পুরো ভালুকের মতো বিশাল আর রোমশ শরীরটা চেপে পড়ল আমার উপর। হ্যাঁ হ্যাঁ করে হাসছে সে আমার পরাজয় দেখে। আমি যেন নড়তেও পারছি না। ওর ভীম ললিপপটা যেন আমার ডাব দুটো ছুঁই ছুঁই করছে। এদিকে আমার সারা দেহে তোলপাড়, আঙ্গুরের মতো হয়ে গেছে ডাবগুলো। আর আমার ব্যথা করতে লাগল। ফোটায় ফোটায় ঘামের মতো বেরিয়ে আসতে লাগল একটু একটু করে ডাব হতে জল। তাই দেখে আবালটার বোঝা উচিত ওর লাগানোর সময় হয়ে গেছে। ইতরটা ইচ্ছে করেই আমায় জ্বালাচ্ছে। ও কি আমাকে দিয়ে বলাবেই? এখন আমার বগল চষছে। আমি যেন গলে যাচ্ছি কষ্টে। আর পারলাম না। আমার সমস্ত জড়তার মাথা খেয়ে বললাম, প্লিজ জান প্লিজ। আর পারছি না প্লিজ, এবার লাগাও। আর মনে মনে বলতে থাকলাম, শালা ডাবগুলো একটু টিপছেও না। জালিম শালা। আমি যেন প্রায় জ্ঞান হারিয়ে ফেলছি। এমন সময় ওর রোমশ মুখটা নেমে এল আমার ডাবের উপর। ওর কর্কশ ভারী জিহবাটা আমার ডান পেঁপেতে লেগে থাকা জলের ফোঁটাগুলো চেটে নিলে। এরপর নিলে বাম পেঁপেটা। এই টিসটাও আমার অসহ্য লাগছে। ইচ্ছে করছে ও আমার ডাবগুলো ছিঁড়ে ফেলুক টিপে। কিন্তু না, আমাকে জ্বালিয়েই চলেছে। এরপর এল সেই মহেন্দ্রক্ষণ। আমার ডান পেঁপে মুখে পুরল। ওর প্রথম চোষণেই খুলে গেল আমার সব দ্বার। ঝর্নার মতো ফিনকি দিয়ে ওর মুখ ভরিয়ে দিল আমার শরীরে তৈরি ডাবের জল। আমার সমস্ত দেহ যেন গলে যেতে লাগল ওর মুখে। আমার সমস্তটা যেন চলে যেতে লাগল ওর মুখে। জল গড়াতে লাগল আমার গর্তে। নিজেকে হারিয়ে ফেলতে লাগলাম। সে যে কি অসহ্য সুখ। মুখ উঠিয়ে ও আমায় কিস করল। তখনই মুখে ঢেলে দিল আমারই ডাবের জল। ওফ কি যে শান্তি। আর আমার ডাবের জল এত সুস্বাদু।
এত মিষ্টি। গর্বে ডাব জোড়া শিহরিত হয়ে উঠল। আমি এখন নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছি ওর হাতে। ঘামছি দরদর করে। ও ডাবের সাথে মিশিয়ে আমার ঘাম ও চাটছে। আজ আমায় পুরোপুরি ভোগ করে ছাড়বে, আর আসছে না এখন। কোনো ডাবেই আর জল নেই। তবু ও অবুঝের মতো চষে যাচ্ছে। ব্যথা করছে, ডাবগুলো যেন রক্ত চলে আসবে। লাল হয়ে আছে বেচারা ডাব দুটো। কারণ এতক্ষণ চোষার সাথে দলাই মলাই ও চলেছে। ওর মদ্দা হাতের ডলারলি কচলানি আমায় আমার নারীত্বের শিখরে পৌঁছে দিয়েছে। আর জল আসবে না এখন জেনে খেপে গেল সে, কামড়াতে শুরু করল। প্রথম জানত কামড়ে খানিকটা রক্ত বেরিয়ে এল আমার ডাব থেকে। দাও বাবু দাও, আমার ডাব কামড়ে রক্তাক্ত করে দাও। ডাব দাঁতে কাটতে লাগল। থাবা দিতে লাগল। মোচড়াতে লাগল আমার ডাব। একটু পর ক্লান্ত হয়ে ঘাম মুছে আমার মুখে করে থুতু ফেলল। তারপর চুলের মুঠি ধরে দাঁড়িয়ে দিল আমাকে। তারপর গাল চেপে হা করিয়ে আরেক দলা থুতু ঢুকিয়ে দিল মুখে। আমি ওর থুতু দিয়ে কুলকুচো করলাম, মুখে ঘুরিয়ে ঘুরিয়ে মুখ ভিজিয়ে নিয়ে গিলে ফেললাম। এরপর ও আমাকে চুলের মুঠি ধরে বসিয়ে দিল। আমি টান দিয়ে খুলে ফেললাম ওর ছোট প্যান্টটা। আর অমনি বেরিয়ে এল ও অজগরের মতো ভয়ঙ্কর লাঠিটা। 10 ইঞ্চি লম্বা ও 4 ইঞ্চির মতো মোটা। প্রায় গলফ বলের মতো বড় আর মাশরুমের ছাতার মতো ছড়ানো মুন্ডি। সারা গায়ে তার মোটা মোটা রগ রেশায় উঁচু নিচু। গোড়ায় ধূসর চুলের ঘন জঙ্গল। তার নিচে প্রায় 500 গ্রামের একটা থলে। টান টান হয়ে আছে চাপে। আহালে জানটার কি কষ্ট হচ্ছে। আর আমার খিদেও চাগিয়ে উঠল। সোজা একটা আলতো চুমু দিলাম লাঠির মাথায়, যার ছোট ফুটো দিয়ে স্বচ্ছ আঠালো জল গড়াচ্ছে। আমার ঠোঁটে লেগে গেল কিছু। চষো নিলাম, নোনতা পিচ্ছিল স্বাদ। ললিপপটা মুখে নিয়ে চষতে লাগলাম। জিভ ঘুরিয়ে ঘুরিয়ে চষতে শুরু করলাম। আউ উম্মম কি ইয়াম্মি। উহ ফাক বলে একটা চিৎকার দিল সে, বলতে লাগল, কি চুষছিস রে? আহ কি সুখ দিলি রে, কি সুখ। আহ আমি তোর গোলাম হয়ে থাকব রে সারা জীবন। তোর জান হয়ে থাকব, আর প্রতিদিন তোর মুখে দিব। বলে দুহাতে আমার চুলের মুঠি আর মাথার পেছনটা ধরে ওর 10 ইঞ্চি অজগরটাকে ধীরে ধীরে সেধিয়ে দিলে আমার গলার ভেতর খাদ্যনালী আমার ফুলে উঠল। 2 ডাবের মাঝে মুখে অনুভব করলাম ছাতার মতো প্লেটটা। শ্বাসনালী বন্ধ হয়ে আসছে, কিন্তু এর মাঝেই আমি খাদ্যনালীর পেশি দিয়ে মাসাজ করছি ওর পুরো লাঠিটা। আরে জিভ লম্বা করে চাচ্ছি ওর ললিপপটা। ওর চুলের গন্ধ আর শ্বাসনলিতে চাপ লাগায় দম বন্ধ হয়ে আসছে। জ্ঞান হারিয়ে ফেলছি, কিন্তু ওকে সুখ দেয়া থামাচ্ছি না। আমার গঙ্গানীয় যখন প্রায় মিলিয়ে এল তখন সরাত করে পুরোটা একটানে বেরিয়ে ফেলল। বুঝলাম 30 দিনের ঘন মালাই ধরে রাখতে কষ্ট হচ্ছে। গর্বভরে ঠিক করলাম পরের চুষনেই ওর লাশা বের করে দিব। হামলে পড়ে আবার মুখে পুরে নিলাম ওর ললিপপটা। চষতে চষতে গোড়া পর্যন্ত এগিয়ে গেলাম। এবার আমার মুখে মুন্ডিটা ছিপির মতো আটকে গেল। আবার শুরু করলাম পেশি দিয়ে তীব্র মাসাজ। দম আটকে মিনিট 3 চষতেই ও ঝটকা মেরে বের করে নিতে গেল। আমি দুহাতে ওকে আঁকড়ে মুখ এগিয়ে দিয়ে ওটাকে আবার মুখে সেট করে দিলাম। ও ভীষণ এক চিৎকার দিয়ে ঢালতে শুরু করল। প্রথম স্রোতটা এতটাই জোরে ছিল যে আমার নাক দিয়েও কিছু জল বেরিয়ে এল সর্দির মতো। আটালো জল আমার মুখের বেয়ে গড়াতে শুরু করে আটকে গেল থুতনির নিচে। আর আমার পেট ভরে যেতে লাগল। জলের পর জল, ঘন জলে। এবার ও কোমর চেপে লাঠিটা আরও নামিয়ে দিলে মুখের ভিতর। আমার ভিতরে পুড়তে লাগল। গিলতেও হচ্ছে না। কি গন্ধ! সারা ঘর ভক ভক করছে জলের আষ্টে পাকা গন্ধে। আমার নাকে সেটা প্রবলতম। হুঁশ হারিয়ে ফেলছি, ওর মনে হয়নি। কিন্তু জল ঢালা থামছে না। 5 মিনিট ঢালা শেষে আমার পেট পুড়ে গলা দিয়ে উঠে মুখ ভরে গেল, আরও কিছু গড়িয়ে গেলে কষ বেয়ে। গলা পিচ্ছিল হয়ে যাওয়াতে আধা শক্ত ললিপপ পিছলে বেরিয়ে গেল। জলের শেষ জলগুলো সারা চেহারা ভাসিয়ে দিল। চুলে ভুরুতে আটকে গেল আঠালো জল। বড় বড় চোখের পাপড়ি থেকেও ঝুলছে জল। বুকটাও ভাসিয়ে দিয়েছে চিরিক চিরিক করে। ডাবে সুরসুরি দিয়ে গড়াচ্ছে আঠালো জল।